ওকে, তাহলে টপিক গুলো হচ্ছে অ্যাটমিক অ্যারেঞ্জমেন্ট বা ক্রিস্টাল স্ট্রাকচার, যে নামগুলো আমরা আগে শুনেছি হয়তো, যেমন মনে করো বিসিসি এই নামটা শুনেছি, এফসিসি এই নামটাও শুনেছি, বিসিটি এই নামটাও গুলো আমরা কিন্তু শুনেছি। মূলত হচ্ছে আমাদের যেমন হিউম্যান বিং এর যেমন একটা স্ট্রাকচার আছে, ঠিক তেমনি এই ম্যাটেরিয়ালস এরও কিন্তু একটা স্ট্রাকচার আছে। অ্যাকচুয়ালি হিউম্যান বিং এ তো আসলে এটাও তো ম্যাটেরিয়ালস দ্বারাই তৈরি, তাই না? বিভিন্ন অ্যাটমস দিয়েই তৈরি। সো এই অ্যাটম গুলো কিভাবে থাকে সেটার অ্যারেঞ্জমেন্টটাই আমরা আজকে দেখব। ঠিক আছে? এটার ভিতরে অনেকগুলো তোমার হচ্ছে গিয়ে ছবি আছে, ভিডিওস আছে, পিকচার্স আছে, যেগুলো আমি হচ্ছে সাপ্লিমেন্টারি হিসেবে দেই। কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় যে, যেহেতু আমি মানে তোমাদের সামনে তোমাদের মানে একেবারে রিপ্রেজেন্ট করতে পারছি না, যেমন অফলাইন ক্লাসগুলোর মতো। দ্যাটস ওয়াই হচ্ছে গিয়ে আমাকে কিছু ভিডিও সাহায্য নিতে হয়েছে। তো আমি শুরু করি। আচ্ছা, এখানে আমরা দেখতে পাই দেখি যে অ্যাটমিক অ্যারেঞ্জমেন্টটাকে আমরা ৩ টে ভাগে ভাগ করি। অনেকগুলো ভাগ কিন্তু আছে। অনেকগুলো ভাগ আছে, ডিফারেন্ট বেস, মানে বেসটা আলাদা। এখানে যেটার উপর ভাগ করা হয়েছে ক্লাসিফিকেশনটা হচ্ছে ডিপেন্ডিং অন দ্য অর্ডার। তাহলে অ্যাটমের আবার অর্ডার আছে। অর্ডার মানে কিন্তু এখানে অর্ডার ওইটা না। এখানে অর্ডারটা হচ্ছে গিয়ে শৃঙ্খলাবদ্ধতা। ঠিক আছে? মানে অ্যাটমস গুলো কে কত বেশি সুশৃঙ্খল ভাবে বিন্যস্ত আছে সেটাকে বলা হচ্ছে অর্ডার। ঠিক আছে? তাই তিনটার নাম কি? নো অর্ডার, শর্ট রেঞ্জ অর্ডার, লং রেঞ্জ অর্ডার। নো অর্ডার মানে হচ্ছে যে, আমরা যদি এভাবে বলি, মনে করো মানুষ, আমরা হিউম্যান বিং এর বিহেভিয়ার দিয়ে যদি বলি, সেটা হচ্ছে যে একটা দেখো মাঝে মাঝে তো আমরা আমাদের বাসায় বাচ্চারা থাকে, তা ও হচ্ছে দুষ্ট, ও মানে একটা জায়গায় সে বসেই থাকবে না। সে কি করে, সারা ঘর সে ছুটোছুটি করে, তাই না? So, ও মানে হচ্ছে কি, ও নো অর্ডার। হ্যাঁ, তারপর দেখো শর্ট রেঞ্জ অর্ডারটা কি? আমরা যখন বলি যে আমরা বেড়াতে নিয়ে যাচ্ছি, আমরা বলি যে হ্যাঁ তুমি বাসায় গিয়ে কিন্তু দুষ্টুমি করবে না, চুপচাপ ভদ্র হয়ে থাকবে। ঠিক আছে? তার মানে সে কিছুক্ষণের জন্য কিন্তু চুপচাপ বসে থাকে। কিন্তু আবার কিছু আছে যে লং রেঞ্জ অর্ডার, তার মানে হচ্ছে এই বাচ্চাগুলো সবসময় ভদ্র। হ্যাঁ? যাই হোক, আমি একটা মানে ইয়াতেই বললাম। আচ্ছা, এখানে আমি আমি চলে আসি যে নো অর্ডার হচ্ছে গিয়ে কি, এটম গুলোর ভিতরে আসলেই কোনো রেগুলার কোনো প্যাটার্ন তারা নেই। তারা ইচ্ছে মতো বসে গেছে। এটা সাধারণত হয় হচ্ছে গিয়ে যখন আমরা কি করি, নন ইকুইলিব্রিয়াম কুলিং অথবা ফাস্ট কুলিং করি, যে তুমি এতটা দ্রুত করেছো যে তুমি অ্যাটম গুলো কি হয়েছে তাদের পজিশনে এসে বসতেই পারেনি। ঠিক আছে? শর্ট রেঞ্জ অর্ডারটা হচ্ছে, মনে করো একটা ছোট একটা রিজিয়ন অনুযায়ী তারা কি হলো? মানে তারা অর্ডারলি বসে গেল। কিন্তু যখন মানে একটা, আমরা কি জানি একটা স্ট্রাকচার তো অনেক বিশাল হয়। ঠিক আছে? সো দেখা যায় যে অনেক বড় যখন রিজিয়ন আমরা কাউন্ট করি, তার ভিতরে কোনো অর্ডারটা আমরা খুঁজে পাই না। ঠিক আছে? আর লং রেঞ্জ অর্ডার হচ্ছে অবশ্যই যেখানে আমরা একটা নির্দিষ্ট স্পেসিফিক আমরা হচ্ছে গিয়ে একটা অর্ডার পেয়ে থাকি, যেটাকে আমরা বলে থাকি হচ্ছে পিরিওডিসিটি। মানে একটা সুন্দরভাবে একভাবে বসে গেছে, তারপর আবার একটা রিপিটেশন আছে যেটার ভিতরে, সেটাই হচ্ছে আমাদের লং রেঞ্জ অর্ডার। এবং এগুলাকেই বলে থাকি আমরা ক্রিস্টাল। এবং মোস্ট অফ দ্য কেসেস সলিডস আর হচ্ছে সলিড যেগুলো আছে সেগুলো সবই হচ্ছে ক্রিস্টালের অন্তর্গত হয় আসলে। তো এটা হচ্ছে আমাদের এনার্জি এবং প্যাকিং এর উপর বেস করে এটা করা হয়েছে। আমি যেটা বললাম যে আমরা আমরা কিন্তু ক্লাসিফিকেশন কিন্তু অনেক ভাবে করা যায়। কিন্তু তোমাকে মনে রাখতে হবে তুমি কোন বেসটা করছো। ঠিক আছে? যেমন এইটাকে করা হচ্ছে হচ্ছে এনার্জির উপরে ভাগ করে। তাহলে আমরা দেখি যে যখন ডেন্স এবং রেগুলার প্যাক থাকে তাদের এনার্জি হচ্ছে এতটুকু। ঠিক আছে? এবং যখন নন ডেন্স বা র‍্যান্ডম থাকে তাদের এনার্জি লেভেল খেয়াল করে দেখো, তাদের এনার্জি লেভেলটা হচ্ছে অনেক বেশি। ঠিক আছে? মানে এখানে আমাদের মনে রাখতে হবে যে ডেন্স যে প্যাকটা সেটা কিন্তু আমার কম, এনার্জি লেভেলটা কম। ঠিক আছে? একদম মিড পয়েন্টে চলে গেছে। ঠিক আছে? সবচেয়ে লোয়েস্ট এনার্জি হচ্ছে এটা, সবচেয়ে লোয়েস্ট এনার্জিতে থাকে।
যখন একজন শূন্য বিন্যস্ত থাকে তখন কিন্তু সে সবচেয়ে লোয়েস্ট এনার্জি থাকে। খেয়াল করবা এই জিনিসটা, তুমি তখনই মারামারি করতে পারবা যখন তোমার রাগ বা জিদ উঠে। ঠিক আছে? যখন তুমি স্বাভাবিক অবস্থায় নাই, যখন তুমি খুবই উত্তেজিত বা তুমি অস্থির, ঠিক আছে? তখন এই সেম জিনিসটাই কিন্তু এখানে, যে যখন অ্যাটমস গুলো র‍্যান্ডম বা নন ডেন্স তখন কিন্তু তার এনার্জিটা বেশি। ঠিক আছে? এনার্জির পরিমাণটা বেশি। কিন্তু যখন সে ডেন্স থাকবে, চুপচাপ থাকবে, তখন সে থাকবে হচ্ছে যে কেউ। এটা অ্যাটম বলো বা যে কেউ, এটাই হচ্ছে নরমাল বিহেভিয়ার, যে সে সবসময় সবচেয়ে লোয়েস্ট এনার্জিতেই সবাই থাকতে চায়। ওখানেই সবাই স্টেবল। এবং এটা আরেকটা আমি বাস্তব উদাহরণ যদি তোমাদেরকে দেই, আমরা হচ্ছে আমজনতা, তাই না? এবং আমজনতা আরেকটা দল আছে আমাদের, যেমন সেনাবাহিনী, আর্মি। তো প্রশ্ন হতে মানে এটা প্রশ্ন, এটা জাস্ট একটা থিংকিং। তুমি যদি চিন্তা করো যে আমজনতা যদি রেগে যায়, হ্যাঁ, জনগণ যত রেগে গেছে ততই ইভলিউশন হয়েছে। ঠিক আছে? সো কারণ আমরা হচ্ছে গিয়ে কি খুব এক্সাইটেড বা আমরা র‍্যান্ডম, কিন্তু অন্যদিকে আর্মি পার্সনটা কিন্তু অর্ডার্ড। ঠিক আছে? তারা একটা নির্দিষ্ট প্যাটার্নে চলে। তাই তাদের এনার্জি থেকে অবশ্যই কিন্তু পিপলস এর এনার্জিটা কিন্তু অনেক বেশি। এটা আরো একটা মজার উদাহরণ আছে, সেটা হচ্ছে স্টুডেন্ট ভার্সাস টিচার। আমরা টিচাররা কিন্তু একটা দায়বদ্ধতা, আমাদের চাকরি, আমাদের অনেক কিছু কিন্তু এখানে জড়িত, রেপুটেশন। কিন্তু যত রিভলিউশন হয় সেটা কিন্তু স্টুডেন্টদের মাধ্যমে হয়, কারণ তারা হচ্ছে কি র‍্যান্ডম। ঠিক আছে? আচ্ছা, যাই হোক। সো এটাই আমি বললাম যে যখন কেউ অর্ডার থাকে বা মানে স্টেবল থাকে, তার এনার্জি হয় হচ্ছে সবচেয়ে লোয়েস্ট। আচ্ছা, এখন খেয়াল করে দেখো, টাইপস অফ সলিড বেসড অন অ্যাটমিক অর্ডার। মানে তুমি সলিড কে ক্লাসিফাই করছো কিসের উপর বেস করে? অ্যাটমিক অর্ডার উপরে। ঠিক আছে? আমি এই জিনিসটাই সবসময় বলবো, সব সময় যে কোনো টপিক যেটাই পড়ো না কেন, ঠিক আছে? যে সাবজেক্টই পড়ো না কেন, সেটাকে তুমি কিন্তু খেয়াল করে পড়বে, যে তুমি কারণ ক্লাসিফিকেশন আসলে শেষ নেই। ডেফিনিশন, ক্লাসিফিকেশন এগুলোর কোনো শেষ নেই। ঠিক আছে? সো এই জিনিসটা মাথায় রাখবা যে তুমি কিসের উপর বেস করে করছো। সো আমি সলিড কে ডিভাইড করছি কিসের উপরে? তাদের অর্ডারের উপরে ভাগ করে। সো একটা হচ্ছে ক্রিস্টালাইন ম্যাটেরিয়াল, যেটাকে আমরা বলছি লং রেঞ্জ অর্ডার, যাদের ভিতরে আছে তারা হচ্ছে ক্রিস্টালাইন। তার মানে কি? তাদের ভিতরে একটা ডাইমেনশন আছে, 3D ডাইমেনশন আছে, একটা জিওমেট্রিক প্যাটার্ন আছে, যেখানে অ্যাটম গুলো খুব সুন্দরভাবে বসে গেছে। আচ্ছা, তোমরা কিন্তু কথা বলো না, আমি বুঝতে পারি, সকাল আর্লি মর্নিং যেহেতু। সো কিন্তু যদি কোনো প্রশ্ন থাকে, হ্যাঁ, যে বুঝতে পারছো না, সেটা কিন্তু আমাকে থামিয়ে দিবে এবং প্রশ্ন করবে। ঠিক আছে? আচ্ছা, এখানে তারপরে আসতেছে হচ্ছে সিঙ্গেল ক্রিস্টাল। সিঙ্গেল ক্রিস্টাল হচ্ছে এই যে ক্রিস্টালাইন ম্যাটেরিয়ালকে আমরা যদি এই আরো ছোট ছোট ভাগে ভাগ করে ফেলি, আমরা তিনটা জিনিস পাই। সেটা হচ্ছে ক্রিস্টাল, সিঙ্গেল ক্রিস্টাল, পলিক্রিস্টালাইন, আর একটা হচ্ছে অ্যামরফাস। তাহলে সিঙ্গেল ক্রিস্টাল আসি। সিঙ্গেল ক্রিস্টাল হচ্ছে পুরো মানে পুরো স্ট্রাকচারটা জুড়ে, মনে করো একটা অ্যাটমের জন্য যদি এতটুকু জায়গা বরাদ্দ থাকে, এটা পুরোটা জুড়ে একই রকম আছে। তার মানে মনে করো সাপোজ অ্যাটম গুলো যদি এভাবে বসে যায়, তার মানে পুরো এন্টায়ার রিজিয়নটাই হচ্ছে অ্যাটম গুলো এভাবেই বসে গেছে, মানে কেউ আর লম্বালম্বি ভাবে বসেনি। ঠিক আছে? সেটাকে আমরা বলি হচ্ছে সিঙ্গেল ক্রিস্টাল। মানে তোমাকে তাহলে দেখতে কি মনে হবে? মনে হবে না, না সবাই তো মানে একই দিকে আছে, মনে হয় যেন একটা, দূর থেকে দেখলে মনে হয় যেন একটা জিনিস আমি দেখছি। আর এটা কিন্তু এটা যেহেতু ডেফিনেশন হিসেবে আসতেছে, এটা আমরা আরেকটু পর হয়তো আরো ভালো বুঝবো, যেহেতু পিকচার্স গুলো যখন চলে আসবে। আচ্ছা, এরপর আমরা দেখতে পাচ্ছি যে পলিক্রিস্টালাইন। মনে রাখবে যে সিঙ্গেল ক্রিস্টাল দ্বারাই না পলিক্রিস্টালাইন হয়। বুঝতেই পারি, পলি মানে অসংখ্য, ক্রিস্টালাইন মানে অনেকগুলো সিঙ্গেল ক্রিস্টাল দ্বারাই পলিক্রিস্টাল। তো এটা আসলে মানে ব্যাপারটা কিরকম? ব্যাপারটা আমি যদি একটু বলি, যে এখানে এটা তো মনে করো ওর জন্য বরাদ্দ। এটা হচ্ছে একটা সলিড যার এতটুকু জায়গা সে দখল করে আছে। এখন এটা না অনেকগুলো ভাগ হয়ে যাবে।
এরকম অনেকগুলো ভাগ হয়ে যায়। এখন এই ভাগগুলোকে আমরা কি বলি? এই যে দাগগুলো দিলাম সেই দাগগুলোকে আমরা বলছি গ্রেইন বাউন্ডারি। গ্রেইন বাউন্ডারি। আর এই যে ভিতরের জায়গাগুলো এইগুলোকে আমরা বলছি গ্রেইন। মানে মনে রাখবা আমরা একটা দেশকে আমি ভাগ করি না? জেলা, উপজেলা ভাবে তো ভাগ করি। তাই তো? ঠিক তেমনি এবং প্রত্যেকটা জায়গার কি একটা বর্ডার আছে না? একটা সীমান্ত আছে। যে এখানে বরিশাল জেলা শেষ, তারপর থেকে আরেকটা খুলনা জেলা শুরু হইছে। এরকম ঠিক সেইম এখানে এই ভাষাটা ল্যাঙ্গুয়েজটা হচ্ছে গ্রেইন। মানে যে রিজিয়ন, জাস্ট একটা রিজিয়ন যেটাকে, কিন্তু এটা অ্যাটমের রিজিয়ন, তাই আমরা এটাকে কি বলছি? গ্রেইন। ওয়ার্ড এখানে মনে রাখবা টার্মস গুলোই কিন্তু ইম্পর্টেন্ট। তুমি কিন্তু অন্য কোনো টার্ম লিখতে পারবা না। আমরা বোঝানোর সময় অনেকগুলো বলি, কিন্তু এই জন্য আমি স্পেসিফিক বলে দিচ্ছি যে এই মানে এটাই হচ্ছে কঠিন জিনিস যে এখানে অনেক টার্ম শেখা লাগে। ঠিক আছে? সে টার্ম গুলো কিন্তু মনে রাখতে হবে। এটা সব ক্ষেত্রেই, সব সাবজেক্টেই কিছু নতুন আমরা টার্ম শিখি, তাই না? বা ডেফিনেশন শিখি আরকি। সো এখানে এই রিজন গুলোকে আমরা বলছি গ্রেইন, এবং যেটা ভাগ করে দিলাম যে একটা থেকে আরেকটা গ্রেইনের যে ডিভাইডেশন, ঠিক আছে? সেটাকে আমরা বলছি গ্রেইন বাউন্ডারি। সো এখন প্রশ্ন হচ্ছে এই গ্রেইন গুলো কিভাবে থাকবে? একটু আগে বললাম যে সিঙ্গেল ক্রিস্টালে সবাই একরকম থাকবে, কিন্তু পলিক্রিস্টালাইন কিন্তু একরকম থাকবে না। তার মানে এই গ্রেইনের রিজিয়ন গুলো যদি এরকম হয়, এই দিকে থাকে, এই গ্রেইনেরটা কিন্তু এরকম থাকবে, মানে অপোজিট বা অন্য দিকে থাকবে। ঠিক আছে? কারণ আমরা এটা বলি না যে এই জেলার মানুষ ভালো, এই জেলার মানুষ ভালো না। আহ আস্তাগফিরুল্লাহ, এটা বলা ঠিক না। ঠিক আছে? সো এরকম আরকি যে এই দিকের গ্রেইন হচ্ছে একরকম, আরেক দিকের গ্রেইন হচ্ছে অন্যদিকে। এটা হচ্ছে পলিক্রিস্টালাইন। আমরা ছবি যখন দেখবো সামনে তখন আমরা এই জিনিসটা ক্লিয়ার হব। আর অ্যামরফাস বুঝতেই পারছো, নামটা মনে রাখবা অ্যামরফাস। অ্যামরফাস মানে র‍্যান্ডম। তার মানে কি? তার কোনো অ্যাটমিক অ্যারেঞ্জমেন্ট নাই। এই ছবিটা আমরা আগেও দেখেছি, তাই না? যে একটা একই জিনিস, একই ম্যাটেরিয়াল, সেম ম্যাটেরিয়াল, কিন্তু সেই ম্যাটেরিয়ালের কি হয়? তার ডিফারেন্ট আমরা প্রপার্টিজ পাই। কেন? কারণ তার প্রসেসিং আলাদা, তার হচ্ছে গিয়ে স্ট্রাকচার আলাদা হয়ে যায়। ঠিক আছে? এটা দেখো, এটা আবার ওই উদাহরণটা আসছে যে একটা সিঙ্গেল ম্যাটেরিয়াল সে কিন্তু ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক শো করতে পারে। যেমন সিঙ্গেল ক্রিস্টাল, সে সিঙ্গেল ক্রিস্টাল হলে সে ট্রান্সপারেন্ট। ট্রান্সলুসেন্ট কেমন হয়? যেখানে অনেকগুলো সিঙ্গেল ক্রিস্টাল একত্রে থাকবে। আর ওপ্যাক কখন হবে? যখন পলিক্রিস্টালাইন এবং সেখানে ভিতরে কি থাকবে? অনেক পোরস থাকবে। তার মানে অনেক স্ট্রাকচারে কিন্তু পার্থক্য আছে। দেখো এখানেও কিন্তু তুমি অনেকগুলো নাম শিখছো। ট্রান্সপারেন্ট স্বচ্ছ, ট্রান্সলুসেন্ট মানে যেটাকে আমরা বলে থাকি হচ্ছে গিয়ে মানে ভিজিবল করা যায় বা স্লাইটেস্ট আরকি। তারপরে হচ্ছে গিয়ে আমাদের কি ওপ্যাক, দ্যাট মিন্স ইউ ক্যানট সি থ্রু দেম। ঠিক আছে? তুমি দেখো এটার ভিতর দিয়ে কিন্তু তুমি আর লেখাটা পড়তে পারছো না। বাট এটার ভিতর দিয়ে কিন্তু লেখাটা পড়া যাচ্ছে। এই যে হাই ডিগ্রি, এটা কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে। এই নিচের লেখাটা এটা এই ডিস্কটা থেকে ক্লিয়ার পড়া যায়। কিন্তু এটা থেকেই হালকা পড়া যাচ্ছে। দেখো নীল দেখা যাচ্ছে, কিন্তু এটা থেকে আর দেখা যাচ্ছে না। কারণ কি? বিকজ অফ তাদের এই যে অ্যারেঞ্জমেন্টটা, স্ট্রাকচারটা ডিফারেন্ট। সো এই যে এটা হচ্ছে আমাদের ক্রিস্টালাইন সলিড, আরেকটা হচ্ছে আমাদের অ্যামরফাস সলিড। খেয়াল করে দেখো, একটা নির্দিষ্ট প্যাটার্নে কিন্তু সে আছে। যদি ছবিটার দিকে আমরা তাকাই, এটা হচ্ছে কোয়ার্টজ। অ্যাকচুয়ালি কোয়ার্টজ থেকেই কিন্তু গ্লাসে যায়, কারণ গ্লাসের একটা এলিমেন্ট মানে প্রধান এলিমেন্ট হচ্ছে কিন্তু কোয়ার্টজ বা সিলিকা। ঠিক আছে? আর গ্লাস হচ্ছে গিয়ে সিলিকা দিয়েই তৈরি করা হয়, কিন্তু সেখানে আরো অনেক কিছুই থাকে। সো দেখো এখানে কিন্তু শুধু সিলিকা SiO2 আছে এখানে। ঠিক আছে? তারা একটা নির্দিষ্ট প্যাটার্নে কিন্তু আছে। একটা নির্দিষ্ট প্যাটার্নে তারা আছে, এই যেভাবে একটা হেক্সাগোনাল টাইপের একটা শেপের ভিতরে এরকম আছে। এটা একটা জায়ান্ট স্ট্রাকচার। সিলিকার স্ট্রাকচার অনেক জায়ান্ট স্ট্রাকচার হয়, কারণ সিলিকার 4টা হচ্ছে গিয়ে ব্যালেন্স থাকে এবং অক্সিজেনের হচ্ছে 2টা।
সেটা ফিল আপ করার জন্য দেখা যায় যে বারবার হাত মানে আমাদের যেটা যোজনী হ্যান্ড আমরা যেটাকে বলি সেটা বাড়তেই থাকে এবং এটা একটা জায়ান্ট স্ট্রাকচার হয়ে যায়। সো সি amorphous glass, amorphous that means no order। এই যে সিলিকার স্ট্রাকচার এটা কিন্তু দেখো এই জায়গাটা কেমন বেন্ড হয়ে গেছে, তার ভিতরে আবার সোডিয়াম ঢুকে গেছে, ঠিক আছে? তার মানে এটা কিন্তু অর্ডারে আর নেই। ঠিক আছে? এটা এখন মনে হতে পারে এটা কি, এটা হ্যাঁ এটা একটা ছবি। এটা এরপর কিন্তু এটা কিসের ছবি, মানে এটা কিন্তু আমরা যখন গ্লাস সিলিকা কোয়ার্টজ যেগুলো এই জিনিসগুলো আমরা মাইক্রোস্কোপে দেখি, অ্যাকচুয়ালি শুধু আমরা মাইক্রোস্কোপে যে দেখি তা তো না, আরো অনেক মেশিনস আছে, এফএম আছে, টিএম আছে, ঠিক আছে, স্ক্যানিং ইলেকট্রোমাইক্রোস্কোপ এগুলো আছে। তো এগুলো অনেক কিছু দ্বারাই কিন্তু এগুলো দেখা যায়। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের পলিক্রিস্টালাইন। একটু খেয়াল করে দেখো, এই যে সাদা সাদা করে কিন্তু এক একটা জিনিস দেখানো হয়েছে। এগুলো হচ্ছে আমাদের গ্রেইন বাউন্ডারি। আর এই যে ভেতরে যে ইয়াগুলো আছে সেগুলো হচ্ছে রিজিয়ন, বা আমরা বলি এখানে সবসময় গ্রেইন। গ্রেইন আর হচ্ছে গ্রেইন বাউন্ডারি। আর এখন গ্রেইন আর গ্রেইন বাউন্ডারির ভিতরে কি খেয়াল করে দেখো, এখানের অ্যাটম গুলো যেদিকে থাকবে এখানের অ্যাটম গুলো কিন্তু সেদিকে থাকবে না। হয়তো এই পিকচারটা তোমাদের বুঝতে সুবিধা না, আমি এই জন্য এই পিকচারটা খুব ভালো করে তোমরা লক্ষ্য করো। এই পিকচারটাকে আমি জুম করছি। ঠিক আছে, এবার আচ্ছা পুরো পিকচারটা কিন্তু বড় করে দেখা যাচ্ছে, যদি দেখো আর কি। এই যে এখন তোমরা দেখতে পারবে। এখন আমি যদি কোনো মানে পেন বা কিছু নিতে পারবো না, হ্যাঁ জুমের সময় নেওয়া যায় না। তোমরা যদি ভালো করে লক্ষ্য করো যে ডাইরেকশন গুলো কিন্তু আলাদা আলাদা, ডিফারেন্টলি ওরিয়েন্টেড ক্রিস্টাল। মানে হ্যাঁ এখানে কিন্তু রেখা দ্বারা বোঝানো হয়েছে, বোঝানোর জন্য ছবিটাকে রেখা দ্বারা দেখানো হয়েছে আর কি। একদম কালো যেগুলো বর্ডার করা আছে সেগুলো হচ্ছে গ্রেইন বাউন্ডারি, আর ভেতরে গুলো হচ্ছে গ্রেইন। তোমরা যে জাস্ট এটা খেয়াল করো যে প্রত্যেকটা গ্রেইন কিন্তু মানে এই ঘরটা একভাবে আঁকা হয়েছে, এই ঘরের কিন্তু দাগগুলো আলাদা, ঠিক আছে? প্রত্যেকটা ঘরের দাগ আলাদা। হ্যাঁ আমি জুম করে দিচ্ছি তোমরা জিনিসটা পুরো ক্লিয়ারলি দেখার জন্য। আচ্ছা জুম আউট করে দিলাম। ওকে, সো এটাই হচ্ছে দেখো, এটা সিঙ্গেল ক্রিস্টাল যেটা হবে একটু আগে দেখলাম যে সিঙ্গেল ক্রিস্টাল হচ্ছে কি, মনে করো এই যে পুরোটা, এই যে এটা না, এটা মনে করো তার জন্য বরাদ্দ, এটা পুরোটা জুড়ে একই দিকে থাকবে, পুরোটা জুড়ে তারা একই দিকে, সবাই একদিকে থাকবে, ঠিক আছে? কিন্তু পলিক্রিস্টালাইনে কি হলো, পলিক্রিস্টালাইনে কিন্তু এটাই আমরা দেখলাম যে প্রত্যেকটা গ্রেইন হচ্ছে কি আলাদা আলাদা ওরিয়েন্টেশনে আছে, ঠিক আছে? এখন মোস্ট ইম্পর্টেন্ট যে কথা সেটা হচ্ছে এই যে গ্রেইন বাউন্ডারিতে মানে খেয়াল করে দেখো গ্রেইন গুলোতে কি হচ্ছে, গ্রেইন গুলোতে তারা ডিফারেন্ট ওরিয়েন্টেশনে থাকে। ডিফারেন্ট ওরিয়েন্টেশনে যেহেতু থাকে তাই আমি বলতে পারি তাহলে তারা মিলিত হয়েছে কোথায়। দেখো এই গ্রেইনটা আর এই গ্রেইনটা মিলিত হয়েছে কোথায়, তাদের মিড পয়েন্ট কিন্তু গ্রেইন বাউন্ডারি। তাহলে গ্রেইন বাউন্ডারিতে তারা মিট করছে, কিন্তু গ্রেইন বাউন্ডারি যখন তারা মিট করে তাদের তো ডিফারেন্ট ওরিয়েন্টেশন, তাই না? তাদের ওরিয়েন্টেশন গুলো ভিন্ন। তাহলে আমরা বলতে পারি যে অ্যাটমিক মিসম্যাচ ওয়্যার গ্রেইনস মিট, সেটাই হচ্ছে আমাদের কি গ্রেইন বাউন্ডারি। যেহেতু অ্যাটমের এই মিসম্যাচটা গ্রেইন বাউন্ডারিতে মিলিত হয়, তাই গ্রেইন এবং গ্রেইন বাউন্ডারির ভেতরে খুব বেশি এনার্জেটিক হচ্ছে গ্রেইন বাউন্ডারি। গ্রেইন বাউন্ডারিতে হচ্ছে অনেক বেশি এনার্জি থাকে, কার থেকে? গ্রেইন থেকে। আমরা যদি এভাবে একটু এটা এই কথা আসলে এটা দেখবা যে মানে এই পয়েন্ট গুলো বারবার আসবে, হ্যাঁ? কিন্তু মাথার ভিতরে আমরা ঢুকাই মানে বুঝে নিব যে একটা হচ্ছে গ্রেইন আর একটা হচ্ছে গ্রেইন বাউন্ডারি। কিন্তু গ্রেইন বাউন্ডারি মনে রাখবা সীমান্তের বর্ডার, তাই না? আমরা যেটাকে বলি যে সীমান্ত রক্ষী, হ্যাঁ? তারা অনেক সময় দেখো না ইন্ডিয়া আর বাংলাদেশের ভিতরে এই মানুষ মারা যায়, এই এটার মানে কি ওই জায়গাটা কি অনেক বেশি উত্তাপ,
ঠিক আছে, ওটা হচ্ছে একটা একটা জেলার ভিতরে কিছু হয় না, কিন্তু ওই সীমান্ত বর্ডারে কিন্তু অনেক কিছু হয়ে যায়। ঠিক আছে, সো কারণ কিন্তু সেম। ঠিক আছে, সো এখানেও সেম জিনিসটাই আমি বলছি যে দুটো গ্রেইনের মিড পয়েন্ট হচ্ছে গিয়ে গ্রেইন বাউন্ডারি, এবং যখন তারা মিট করে তারা তো আসলে ডিফারেন্ট ওরিয়েন্টেশনে থাকে। তাই আমরা এজন্য গ্রেইন বাউন্ডারিতে হচ্ছে হাই এনার্জি, গ্রেইনে হচ্ছে লো এনার্জি। যেহেতু গ্রেইন বাউন্ডারিতে হাই এনার্জি, তাই গ্রেইন বাউন্ডারি রিয়াকশন করে অনেক সময়, সব সময় গ্রেইন ততটা করে না। ঠিক আছে, এই কথাটা কিন্তু সামনে ভবিষ্যতে দেখবা আরো আসবে। ঠিক আছে, এই জন্য আমি এটা এখানেই বলে দিলাম। সো গ্রেইন কি, তাহলে গ্রেইন কি? আমরা পলিক্রিস্টালাইন একটা ম্যাটেরিয়ালকে যদি অনেকগুলো ছোট ছোট ভাগে ভাগ করে থাকি, রিজিয়নে ভাগ করে থাকি, তাহলে তাদের প্রত্যেকটাকে আমরা বলছি, ইউনিটটাকে বলছি হচ্ছে গ্রেইন। এবং গ্রেইনের যে অ্যাটমিক মিসম্যাচ সেটা যেখানে মিট করে সেখানে সেটাকে আমরা বলছি গ্রেইন বাউন্ডারি। আচ্ছা, এখানে খুব সুন্দর একটা পার্থক্য আসে, সেটা হচ্ছে কি সিঙ্গেল ক্রিস্টাল ভার্সাস পলিক্রিস্টালাইন। অবশ্যই এতক্ষণে অনেকগুলো তোমরা ইয়া পেয়ে গেছো। আচ্ছা, এখানে একটু আমি যেহেতু পার্থক্য ইসের মধ্যে চলে আসছে, আমি তোমাদেরকে একটু বলে দিই যে পার্থক্য কিভাবে লিখবে তোমরা পরীক্ষার সময়। ঠিক আছে, যখন একটা আমি উল্লেখ করে দেই যে ডিস্টিংগুইশ বিটুইন সিঙ্গেল ক্রিস্টাল ভার্সাস পলিক্রিস্টাল, তখন কিন্তু আর সেটাকে প্যারাগ্রাফ আকারে লেখা উচিত না। এটা তোমরা কেন করো তাও আমি জানি না। ঠিক আছে, যখন আমরা তো এটা ছোটবেলা থেকেই মনে হয় পড়ে এসেছি যে পার্থক্যটা এভাবে লেখাটাই বেটার। ঠিক আছে, এখানে থাকবে হচ্ছে কি, এখানে থাকবে তার প্রপার্টিজ, এখানে সিঙ্গেল ক্রিস্টাল, এখানে পলিক্রিস্টাল। তাহলে আমি যদি এখানে মনে করো সাপোজ আমি এখানে দিলাম হচ্ছে অর্ডার, আমি এখানে লিখলাম অর্ডার। ঠিক আছে, আর তাহলে সিঙ্গেল ক্রিস্টাল নিচে কি লিখবো? তারা হচ্ছে কি এন্টায়ারটা জুড়ে, পুরোটা জুড়ে হচ্ছে তারা অর্ডার। আর পলিক্রিস্টালাইনে কি লিখবো? হ্যাঁ, তারাও অর্ডার, কিন্তু এখানে আমাদেরকে উল্লেখ করতে হবে যেটা পলিক্রিস্টালাইন, দ্যাট মিনস এখানে অনেকগুলো সিঙ্গেল ক্রিস্টালের সাম আপ অফ মেনি সিঙ্গেল ক্রিস্টাল। ঠিক আছে, ডেফিনেশন গেল, তারপর হচ্ছে কি এখানে আরো প্রপার্টিজ চলে আসবে, হ্যাঁ, এক্সাম্পল চলে আসবে কে কে। সো এভাবে কিন্তু দেখতেও ভাল লাগে, নাম্বারিং এও সুবিধা হয়, ইজি হয়। যখন তুমি প্যারাগ্রাফ আকারে লেখো, হ্যাঁ, এখন তুমি বলতে পারো হ্যাঁ স্লাইডে তো এইভাবে দেয় না, স্লাইডে যেভাবেই থাক, ঠিক আছে, আর স্লাইডে তো তোমাদের বাচ্চাদের মতো করে দেওয়া হবে না, তাই না? এটা তো স্বাভাবিক কথা। আর বাচ্চাদের বউ তার পার্থক্য থাকে না, তাই তো? ওটা তো দেখা যায় যে মায়েরা বা টিচাররাই গুছাইয়া লিখে দেয়। সো এই জিনিসগুলো কিন্তু তোমরা মাথায় রাখবা। তোমরা হয়তো তাড়াহুড়া করে লেখো কিনা জানি না। সো তোমরা হচ্ছে প্যারাগ্রাফ আকারে করে লিখে ফেলো যেকোনো মানে ডিস্টিংগুইশ গুলো। সো এই কাজটা করো না। এটা দেখতেও কিন্তু আমাকে আমাকে কিন্তু খুঁজতে হবে তাহলে যে হ্যাঁ, এই ডেফিনিশনে যেটা লিখেছে তার বিপরীত জিনিসটাও এখানে লিখেছে কিনা। মাঝে মাঝে কিন্তু আসলে সবসময় যে শুধু পার্থক্যই আসে তা কিন্তু না, এখানে কিন্তু আমাদের সিমিলারিটিসও আসে, আবার ডিসিমিলারিটিস গুলো পরীক্ষায় আসে। ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু একটু মাথায় রাখবা যেহেতু তোমরা একটু বড় হয়েছো। হ্যাঁ, আচ্ছা, যেখানে ছিলাম, সো আমরা পার্থক্যগুলো দেখতেছিলাম। এখানে পার্থক্যের ক্ষেত্রে আমি যে মেইন পয়েন্টটা বলবো সেটা হচ্ছে গিয়ে সিঙ্গেল ক্রিস্টাল এবং পলিক্রিস্টালাইনের ভিতরে একটা বড় পার্থক্য হচ্ছে অনেক ক্ষেত্রে দেখা যায় যে এখানে দেখো দুইটা টার্ম আছে, অ্যানাইসোট্রপিক আর একটা হচ্ছে আইসোট্রপিক। দুইটা টার্ম, আইসোট্রপিক, অ্যানাইসোট্রপিক। নামগুলো দেখো, আইসো মানেই কিন্তু সেম, হ্যাঁ, সেম জিনিস, সমান। সো আর টপিক জিনিসটা আসছে প্রপার্টিস থেকে, যেখানে অ্যানাইসোট্রপিক মানে হচ্ছে যে প্রপার্টিসটা বিভিন্ন ডিরেকশনে ভিন্ন ভিন্ন ভ্যালু শো করে, তাকে আমরা বলি অ্যানাইসোট্রপিক। আর আইসোট্রপিকটা হচ্ছে যে প্রপার্টিসটা সব দিকে, সব ডাইরেকশনে একই ভ্যালু শো করে, সেটাকে আমরা বলি হচ্ছে আইসোট্রপিক। আইসো মানেই হচ্ছে সমান, আইসো মানেই হচ্ছে কি সমান। তাই আইসোট্রপিক হচ্ছে গিয়ে কি,
যেখানে যে একটা প্রপার্টিস, প্রপার্টিস কি কি হতে পারে? প্রপার্টিস হার্ডনেস, ইলাস্টিসিটি, তারপর এক্সপেনশন, ইলেকট্রিক্যাল থার্মাল কন্ডাক্টিভিটি, ইলেকট্রিক্যাল প্লাস ম্যাগনেটাইজেশন। ঠিক আছে, মানে প্রপার্টিস এর তো শেষ নেই। এগুলো হচ্ছে প্রপার্টিস, এগুলো ম্যাটেরিয়ালের প্রপার্টিস, তাই তো? যেমন এখানে আমি ইলাস্ট্রিসিটির একটা উদাহরণ এখানে দেওয়া হয়েছে। মানে এই প্রপার্টিস গুলো কি হচ্ছে? প্রপার্টিস গুলো ম্যাটেরিয়ালের এক এক ডাইরেকশনে এক একটা ভ্যালু শো করে। এটা ব্যাপারটা আসলে, এটা মানে কথাটা আসলে কেমন, তাই না? এটা এটা মানে তুমি ভালো করে বোঝার জন্য আমরা এই ছবিটার দিকে যদি তাকাই, সেটা হচ্ছে দেখো, এটা হচ্ছে তার একটা মানে ডায়াগোনাল বরাবর এখানে একটা দাগ দেওয়া হয়েছে। এই ডায়াগোনাল বরাবর তার ইলাস্টিসিটির ভ্যালু হচ্ছে 273 গিগাপ্যাসকেল। আর এটা হচ্ছে একটা কিউবের বাহু বরাবর, ঠিক আছে, এজ বা বাহু। সো বাহু বরাবর তার ভ্যালু হচ্ছে 1 to 5। কিন্তু যত আমরা দেখলাম যে আমরা একটা অ্যাটম এখানে ক্রস করেছি এবং একটা ডাইরেকশন বরাবর একটা অনেক বেশি দূরত্ব, এখানে ইলংগেশনটা অনেক বেশি। সো এই জায়গায় আমাদের কিন্তু ইলাস্টিসিটিটাও বেশি, সেই ভ্যালুটা কত? 273। ঠিক আছে, আচ্ছা, মানে এক এক দিকে সে এক এক রকম প্রপার্টিজ সে শো করছে। অন্যদিকে যদি আমরা দেখি যে এটা হচ্ছে আমাদের কি পলিক্রিস্টালাইন। সো পলিক্রিস্টালাইনে আমরা কি দেখতে পাচ্ছি? পলিক্রিস্টালাইনে যে জিনিসটা হয় সেটা হচ্ছে আইসোট্রপিক প্রপার্টিস পাই। মানে কি? আইসোট্রপিক মানে হচ্ছে সব দিকে আমরা একই রকম ভ্যালু পাই। এর কারণটা কি? এই কারণটা কিন্তু এখানে ব্যাখ্যা করতে হবে। কারণটা হচ্ছে, আমরা একটু আগে বলেছি যে পলিক্রিস্টাল হয় হচ্ছে অসংখ্য সিঙ্গেল ক্রিস্টাল দ্বারা। তাই অসংখ্য সিঙ্গেল ক্রিস্টাল, এবং সেই সিঙ্গেল ক্রিস্টাল গুলো এক এক দিকে ওরিয়েন্টেড থাকে। সো খেয়াল করে দেখো, একটা এই গ্রেইন গুলো একদিকে ওরিয়েন্টেড, এটা আর একদিকে ওরিয়েন্টেড। তাই যেটা হয় সেটা কি, দেখো এই গ্রেইন গুলো এই উপরের দিকে ওরিয়েন্টেড, আবার কিছু গ্রেইন তার পরের রিজিয়নের মানে ইয়াগুলো হচ্ছে কি নিচের দিকে ওরিয়েন্টেড। সো মানে কি ভিন্ন ভিন্ন ডাইরেকশনে, তারপর এইটা এইদিকে, দেখা যায় যে এটা এইদিকে। সো তার মানে তাদের যে ভিন্ন দিক হবে সেটা হতে পারে না, কারণ অ্যাটম গুলো যেহেতু নিজেরাই এত ডাইভার্সিটিতে থাকে যে তারা একে অপরকে ওমিট মানে হচ্ছে কি নিঃশেষ শেষ করে দেয় আর কি। যেমন এইটা এইদিকে, এইটা এইদিকে। সো কি হলো, মানে একজন ও এইদিকে যেতে যাচ্ছে, ও এইদিকে যেতে যাচ্ছে, তাই দুজন দুজনকে কাটাকাটি করে ফেলে। ঠিক আছে, কিন্তু সিঙ্গেল ক্রিস্টালে কি হয় না, এই জিনিসটা হওয়ার সুযোগ নাই। কারণ কি, পুরোটা জুড়েই তো একই। তাই যখন খেয়াল করো, এখানে পুরোটা সবাই হচ্ছে একই দিকে আছে, সবাই একই দিকে আছে, অ্যাটম গুলো সবাই একই দিকে। এখন বলো, তুমি যদি এদেরকে আরো এই দিকেই ঠেলা দাও, হ্যাঁ, তুমি বাইরে থেকে এক্সটার্নাল ফোর্স এনে আরো এইদিকেই পুশ করো, তারা যেদিকে মুভ করে আছে সেদিকেই পুশ করো, তাহলে কি হবে, তারা ওইদিকে অনেক বেশি মুভ করবে, তাই না? কিন্তু তাদেরকে যদি তুমি এই যে লম্বা লম্বি ঠেলা দাও, তাহলে মানে এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করো, তাহলে কি হবে, খেয়াল করে দেখো, এই দিকে পুশ করার ফলে তাদের দূরত্ব, তারা যতখানি অ্যাটম গুলো মুভ করবে, অবশ্যই উপর থেকে যখন আমি একটা ফোর্স দিব, তখন কিন্তু তারা একই রকম মুভ করবে না। তার মানে কি, তারা হচ্ছে ট্রান্সভার্স এবং হচ্ছে গিয়ে লঙ্গিটিউডিনাল, দুই দিকে দুরকম বিহেভ করতেছে। কিন্তু পলিক্রিস্টালাইন তারা নিজেরাই যেহেতু এত হচ্ছে ডিফারেন্ট ওরিয়েন্টেশনে থাকে, যে একে মানে একজন আর একজনের ওই ডাইভার্সিটি বা এই যে অন্যদিকে মুখ হওয়ার, সেটাকে কেটে কেটে ফেলে। ঠিক আছে, আমার মনে হয় আমি এতটুকু বুঝাতে পেরেছি। তা আমি বুঝাতে পেরেছি কিনা সেটা তোমরা হচ্ছে একটু আমাকে এনশিওর করতে হবে। ঠিক আছে, একটু বলতে হবে যে হ্যাঁ তোমরা বুঝতে পেরেছো কিনা, যে হ্যাঁ কেন পলিক্রিস্টালাইন গুলো আইসোট্রপিক। তোমাদেরকে কিন্তু একটু, আমি জানি যেহেতু এটা একটা মর্নিং ক্লাস, তো তোমরা অল্প হলেও কিন্তু রেসপন্স করো, ঠিক আছে? কারণ ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস এর
এটা তো শুধু আইপিরা পড়ে, এমএরা পড়ে, সেটা কিন্তু সবাই পড়ে, সব ডিপার্টমেন্ট, এবং সিভিল বলো, ত্রিপলি বলো, সবাই কিন্তু এই কোর্সটা পড়তেই হয়। কারণ কি, এটা ছাড়া কিন্তু গতি নাই। হ্যাঁ, এটা ছাড়া তুমি আগাতে পারবে না। তোমার থিসিস বলো, সবকিছুতেই দেখবা যে এটা আছেই, এটা ঢুকেই আছে। সো তোমাদের কিন্তু আমি একটাই বলবো যে একটু হচ্ছে গিয়ে ইয়া করো, রেসপন্স করো, বা হচ্ছে গিয়ে একটু পড়াশোনা করো। হ্যাঁ, গ্রেড তো একটা ব্যাপার আছেই, কিন্তু তাছাড়াও মানে এটা তোমাদের রিয়েল লাইফেও কিন্তু অনেক বেশি এটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে? সো আমি তোমরা যদি রেসপন্স না করো, তাহলে আমি কি করবো? আমাকে নেক্সট স্লাইডে চলে যেতে হবে। তোমরা কি বুঝতে পারছো সিঙ্গেল ক্রিস্টাল আর পলিক্রিস্টালের এই দুইটা প্রপার্টিজ এর মধ্যে পার্থক্যটা বুঝতে পারছো? জি ম্যাম। ওকে, আচ্ছা। আচ্ছা, দেন আমরা আরেকটা টপিকে চলে আসতেছি, সেটা হচ্ছে ক্রিস্টাল স্ট্রাকচার। ওকে, সো আমরা এখানে দেখি যে আমরা ক্রিস্টাল স্ট্রাকচার বোঝানোর জন্য আমরা অ্যাটমকে এরকম স্ফিয়ার আকারে দেখাই। হ্যাঁ, হার্ড স্ফিয়ার করে দেখাচ্ছি, এবং হার্ড স্ফিয়ারের ভিতরে যে জিনিসটা হয় সেটা হচ্ছে গিয়ে, যেহেতু স্ফিয়ার কল্পনা করছি, সো আমাদের এখানে একটা পয়েন্ট আছে মিড পয়েন্ট, আর এখানে হচ্ছে আরেকটা মিড পয়েন্ট। হ্যাঁ, সো এই দুইটা মিড পয়েন্টকে আমরা যখন সাম আপ করি, তখন আমাদের কি, এটা এতটুকু হচ্ছে তার রেডিয়াস, এতটুকু হচ্ছে তার রেডিয়াস, আর দুইটা রেডিয়াসকে আমরা যোগ করে দিই, আমরা পাই হচ্ছে 2r। এটাকে আমরা একটা নাম দিতে হবে, এটার নাম হচ্ছে অ্যাটমিক ডায়ামিটার, বা হচ্ছে ল্যাটিস প্যারামিটার। ঠিক আছে? মানে এই পুরোটাকে আমি কি বলতে চাচ্ছি, এই পুরোটা হচ্ছে আমাদের অ্যাটমিক ডায়ামিটার। অবশ্যই বুঝতে পারছো, এখানে দুটো ব্যাসার্ধ নেওয়া হয়েছে, কিন্তু দুটো ব্যাসার্ধ কিন্তু দুটো ভিন্ন পরমাণুর। ঠিক আছে? এবং ভিন্ন পরমাণু বলতে দুটো, মানে একই অ্যাটমের, মানে একই ম্যাটেরিয়ালের দুটো দুটো অ্যাটম বা দুটো পরমাণুর ভিতরে দেখানো হয়েছে। এবং এটা যে নামটা তোমাকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে, এটাকে আমরা বলে থাকি ল্যাটিস প্যারামিটার। তার মানে কি, একটা অ্যাটমের একটা সেন্টার পয়েন্ট থেকে আর একটা সেন্টার পয়েন্ট পর্যন্ত যে ডিস্টেন্সটা, সেটাকে আমরা বলে থাকি হচ্ছে ল্যাটিস প্যারামিটার। ওকে, দেন হচ্ছে আমাদের ইউনিট সেল। এই জিনিসটা এটাই মানে আমরা কিন্তু মূল টপিকে চলে আসতেছে আস্তে আস্তে, কারণ একটা স্লাইডের প্রথম দিকে থাকে হচ্ছে ইন্ট্রোডাক্টরি, দেন আস্তে আস্তে আমরা হচ্ছে স্লাইডের ভিতরে মূল অংশে চলে আসি। ঠিক আছে? খেয়াল করে দেখো, এটা কিন্তু একটা 3D অ্যারেঞ্জমেন্ট। তোমরা হয়তো এই ছবিগুলো আগেও দেখেছো, এটা একটা 3D ক্রিস্টালাইন স্ট্রাকচার। এখন প্রশ্ন হচ্ছে, আমরা এই 3D নিয়ে তো পড়াশোনা করতে পারি না, আমরা এটা আঁকতেও পারি না আমরা, তাই না? একটা ছবিতে যদি আমি বলে আঁকো, তাহলে কি তোমরা আঁকতে পারবে? এটা কিন্তু আঁকাও যায় না। তাই এটাকে আমরা কি করি, এটাকে আমরা 2D নিয়ে আসি। এটা হচ্ছে আমাদের 2D স্ট্রাকচার। এটা কিন্তু আমরা আঁকতে পারি, তাই না? এটাকে আমরা একটা কিউব করে আঁকতে পারি। তাহলে খেয়াল করে দেখো, একটু এই যে লাল অংশটা না, এই লাল অংশটাই কিন্তু এইটা। তাহলে এই অংশটাকে কি করা হচ্ছে, এখানে বারবার রিপিট হচ্ছে। এই অংশটা যেহেতু রিপিট হচ্ছে, ঠিক আছে, এই লাল অংশটা কিন্তু রিপিট হচ্ছে, তাই এইটাকে বলা হয় হচ্ছে বিল্ডিং ব্লক বা ইউনিট সেল। একটু খেয়াল করে দেখি আমি, ব্লক এখানে কেন বিল্ডিং ব্লক বলা হয়, কারণ একটা তুমি যদি কল্পনা করো, একটা বিল্ডিং ইট পাথর এগুলো দিয়ে তৈরি। তো এই যে ইট, এটাকে আমরা কি বলি, মানে হচ্ছে এটাই হচ্ছে বিল্ডিং এর মূল উপকরণ মনে করো। তাহলে এটা দ্বারা আস্তে আস্তে তুমি একটা দিচ্ছ, তারপর সিমেন্ট দিচ্ছ, তারপর এভাবে করে করে তুমি একটা কি করলে, একটা ঘর বানালে। তাহলে বিল্ডিং ব্লকটা কি, ইট, তাই না? কারণ কি, ওই জিনিসটাই দ্বারাই পুরো স্ট্রাকচারটা গঠিত হয়েছে, সেটাকে বলা হয় বিল্ডিং ব্লক। সেম এখানে পুরো 3D ক্রিস্টালাইনের ভিতরে, পুরো 3D ক্রিস্টালাইনটার ভিতরে কি হচ্ছে দেখো, এই রেড জোনটা কিন্তু এইটা। হ্যাঁ, এটা আমরা একটু পর দেখবো, যেটা আঁকতে হবে। এই রেড জোনটাই কিন্তু বারবার এখানে রিপিট হয়েছে। ঠিক আছে? তাই এটাকে বলা হয় হচ্ছে 2D। ঠিক আছে, 2D বা ইউনিট সেল, 2D ইউনিট সেল বা বিল্ডিং ব্লক। কারণ এইটা দ্বারাই এখানে বারবার রিপিট হয়ে এই জিনিসটা পুরোটা স্ট্রাকচারটা গঠন হয়েছে। আচ্ছা, আমরা কতগুলো ডেফিনেশন দেখবো। আমরা এখানে চলে আসি, এই যে এটা থেকে, পিকচার থেকে এখন কিন্তু দেখতে হবে, না হলে তোমাদের মনে থাকবে না। সেটা হচ্ছে কি দেখলাম তাইলে, ল্যাটিস আর একটা হচ্ছে ইউনিট সেল। তাহলে ল্যাটিসটা কি,
ল্যাটিস হচ্ছে এইটা দেখো, এটা কি 3D, কোনো সমস্যা নাই, এটা কি 2D, তাহলে এটা 3D ক্রিস্টাল স্ট্রাকচার, আর এইটাকেই আমি 2D আকারে এভাবে রিপ্রেজেন্ট করি, কারণ এটা ইউনিট সেল, এই জিনিসটাই বারবার রিপিট হয়ে এই পুরা স্ট্রাকচারটা গঠন করছে। এখন এইটার থেকে যে এইটা দ্বারাই এটা গঠন হইছে, এটা বুঝলাম কিভাবে? হ্যাঁ, এটা বোঝার জন্য যে এই জিনিসটা লাগবে সেটা হচ্ছে ল্যাটিস। তার মানে দেখো, এটা হচ্ছে 3D অ্যারেঞ্জমেন্ট, এটা দ্বারা কিচ্ছু বুঝতে পারছি না। আর এইটা হচ্ছে আমরা বলছি যে এটা হচ্ছে বিল্ডিং ব্লক বা ইউনিট সেল, এইটা দ্বারাই এটা তৈরি হয়েছে রিপিটেড হয়ে। কিন্তু প্রমাণ কি? প্রমাণ হচ্ছে ল্যাটিস। তার মানে ল্যাটিসটা কি? ল্যাটিস হচ্ছে এই যে 3D অ্যারেঞ্জমেন্ট, এই 3D অ্যারেঞ্জমেন্টটাকে আমি একটা কি করব, একটা অন্যরকম একটা প্যাটার্নে দেখাবো। আমরা প্রত্যেকটা অ্যাটমকে একটা ডট ডট ইয়া করে আমরা এটা ড্র করব। তাহলে একটু দেখো, আমরা এই জিনিসটাকে, এই যে পুরো স্ট্রাকচারটাকে, এই পুরো স্ট্রাকচারটাকে, এই যে অ্যাটম গুলো আছে, আমরা অ্যাটম গুলো কিন্তু গোল করে বা স্ফিয়ার করে দেখাই, এটা কিন্তু বলা হয়েছে প্রথমে। আমরা অ্যাজিউম করে নেই সবসময় যে কোনো কিছু, যে অ্যাটম গুলোকে আমরা রাউন্ড বা স্ফিয়ার করে এখানে ধরে নিছি। সো এটাকে একটা ডট দিলাম, এই যে ডট, তারপরেরটাকে আরেকটা ডট দিলাম, তারপরেরটাকে আরেকটা ডট দিলাম, তারপরেরটাকে আরেকটা ডট দিলাম, এভাবে করে এইটাকে কি করলাম, এভাবে করে এই স্ট্রাকচারটা গঠন করলাম। ঠিক আছে, এটা হচ্ছে এটা, কিন্তু এখানে হচ্ছে বোঝা যাচ্ছে না, অ্যাটম গুলো বড় বড় যেহেতু স্পেয়ার, এটাকে ডট করে এভাবে প্রকাশ করা হয়েছে। এটা এই 3D এই গ্রিড প্যাটার্নটাকে বলা হয় হচ্ছে ল্যাটিস। আর এখন দেখো, এই যে ল্যাটিস, এইবার দেখো এই যে ল্যাটিসের এই যে লাল লাল এবং নীল, এই যে ব্লু কালার করে এই এই এতটুকু অংশটা কি, এইটা। তাহলে এবার বোঝা গেছে যে এইটাই হচ্ছে এইটা দ্বারা তৈরি, এটা দ্বারা তৈরি। এভাবে দেখো, এখানে অসংখ্য এই জিনিসটা আছে, তাই না? এখানে 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 এই জিনিসটা আছে। তাহলে ইউনিট সেলটা দ্বারাই আমাদের ক্রিস্টাল স্ট্রাকচার যে তৈরি, এটাই হচ্ছে তার মানে ফিগার প্রমাণ আর কি। আমরা ছবির দ্বারা এটাকে প্রমাণ বা বুঝিয়ে দিলাম। আচ্ছা, ক্রিস্টাল স্ট্রাকচারে আমরা অনেকগুলো ক্লাসিফিকেশন দেখব। তার ভিতরে যে জিনিসটা আমাদেরকে মনে রাখতে হবে সেটা হচ্ছে 3টা এজ এবং 3টা অ্যাঙ্গেল। তোমরা কিউবের কথা চিন্তা করতে পারো যে কিউবে কি আছে। দেখো, একটা কিউবে, এটা যদি আমি একটা কিউব ধরি, এই কিউবে কি আছে দেখো, এ বি বি সি, এ বি সি, এই 3টা হচ্ছে বাহু। এই 3টাকে আমরা বলতেছি এজ লেন্থ। এ বি সি, এজ লেন্থ, এ বি সি। এবং এটা যেহেতু এটা 3 ডাইমেনশনাল, তো বুঝতেই পারছো যে এটার ভিতরে একটা অ্যাঙ্গেল আছে, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ। এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, তিনটার ভিতরে কি আছে, অ্যাঙ্গেল আছে। সেই 3টা অ্যাঙ্গেলকে বলা হয় এক্সিয়াল অ্যাঙ্গেল। যেহেতু এগুলো এক্সিস, তাই এক্সিয়াল অ্যাঙ্গেল, সেটাকে নাম দেওয়া হয়েছে কি, আলফা, বিটা, গামা। আচ্ছা, এখানে আমরা 7 ক্রিস্টাল সিস্টেম দেখি। আমরা এখানে এই জিনিসটা কিন্তু তোমরা, এটা কিন্তু পড়ার বিষয়, ঠিক আছে? এখানে করে দেওয়া হয়েছে। একটা হচ্ছে কিউবিক। কিউবিক তার মানে কি, তার প্রতিটা, এটাই হচ্ছে আমাদের লাস্ট আজকের এটা। কিউবিক তার মানে হচ্ছে কি, তার প্রত্যেকটা বাহু সমান। তারপর দেখো টেট্রাগোনাল, এ ইকুয়ালস টু বি নট ইকুয়ালস টু সি, মানে সি সমান না কিন্তু এ বি সমান। তাহলে খেয়াল করে দেখো, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এ বি সমান, কিন্তু সি কি হয়ে গেছে, সি লম্বা হয়ে গেছে, সি সমান না। অর্থরম্বিক, এ বি সি কেউ সমান না। এ খেয়াল করো, এ এতটুকু, এই যে এ, বি হচ্ছে এতখানি, সি হচ্ছে লম্বা, তার মানে এ বি সি 3টা বাহু কেউই সমান না। কিন্তু এরা কি সমানভাবে লম্বা লম্বা করে দাঁড়ায় আছে না, তার মানে কি এদের প্রত্যেকের অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। খেয়াল করে দেখো, কিউবিক, টেট্রাগোনাল, অর্থরম্বিক, প্রত্যেকের অ্যাঙ্গেল হচ্ছে আলফা ইকুয়ালস টু বিটা ইকুয়ালস টু 90 90 90। ওকে, এবার চলে আসি আমাদের মনোক্লিনিক যেটা আছে সেটা। মনোক্লিনিকে কি বলা হয়েছে দেখো, এ বি মানে 3টা বাহু সমান না, এ বি 90 ডিগ্রি, কিন্তু যে গামা অ্যাঙ্গেলটা আছে মানে সি এর সাথে যেটা এক্সিস, মানে জেড এক্সিস এর সাথে যেটা, সেইটা 90 না। ঠিক আছে, এটা হচ্ছে এইটার পিকচার। এখন এটার পিকচার দেখে কিন্তু বোঝা যায় না, তাই জন্য কি করতে হয়, এই জন্য তোমাদের যেটা কাজ আছে সেটা হচ্ছে গিয়ে এই পিকচার গুলো নেট থেকে তোমরা দেখে নিবে। ঠিক আছে, কারণ আমি যদি অ্যাড করি তাহলে আমার স্লাইড বেড়ে যায়। ঠিক আছে, দ্যাটস আমি অ্যাড করিনি। আচ্ছা, এরকম ভাবে এই প্রত্যেকটা তোমরা দেখবে, এটা হেক্সাগোনাল, এটা ট্রাইক্লিনিক,
এটা রম্বোহেড্রাল। হ্যাঁ, আমাদের যেটা অ্যাসাইনমেন্ট ছিল এগুলা এগুলা মানে একটা গ্রুপকে এগুলা দেওয়া হয়েছিল। আমরা হচ্ছে এগুলো মানে অনেকে শোলা দিয়ে, অনেকে হচ্ছে লম্বা যে স্টিক গুলো আছে সেগুলো দিয়ে, মানে গ্লু বা এসব দিয়ে এগুলো হচ্ছে আমরা মানে ইয়া করেছি। মানে স্যাম্পলটা পুরোটা বানায়ে দিছি। হ্যাঁ? তখন কি হয়েছে, যখন আমরা বানাই তখন আমরা কি হয়, এই প্রপার্টিজ গুলো মাথায় রেখে যখন করি তখন আমরা যে পুরো জিনিসটা বোঝা যায়। এখন তোমরা আসো হচ্ছে অনলাইনে, এগুলা অ্যাসাইনমেন্ট গুলাও এখন আর দেয়া হয় না। ঠিক আছে? কি করার? আচ্ছা, এই পর্যন্তই হচ্ছে আমাদের ইয়া। নেক্সট হচ্ছে আমরা এখান থেকে আগাবো, ব্রেভিস ল্যাটিস থেকে আগাবো। ঠিক আছে? এখানে দেখো অনেক ছবি আছে। এগুলাই আসলে মূল আমাদের কাজ। যাই হোক, তোমাদের হচ্ছে এই উইকে আমাকে আরেকটা ক্লাস দিতে হবে। ঠিক আছে? এই উইকে তোমরা আরেকটা ক্লাস দিবা, এবং এটা হচ্ছে 5th উইক, 5th, 6th, 7th এই ৩ টা উইকে আমরা একটা করে বেশি ক্লাস করব। মানে আমি সপ্তাহে যেহেতু ২ দিন ক্লাস নেই, যেহেতু আমাদের ৩ টা ক্লাস মিস গেছে, তাই আমি জাস্ট ৩ টা ক্লাস নেব। ঠিক আছে? তা না হলে কি হবে, আমি তোমাদের সত্যি কথা বলি, সিলেবাস শেষ হয় না। কারণ